সো গাইজ, লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম আমাদের হিরো সেই সিনিয়রের 2 চামচাকে বুম বাম করে পিটাচ্ছিল। এরপর আমরা সেই সিনিয়রকে দেখি নিজের লোকদের এভাবে নির্মমভাবে মার খেতে দেখে সিনিয়র চো বুঝতে পারল এবার তাকে নিজেই এক ধাপ এগোতে হবে। সিচুয়েশন পুরোপুরি আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। যদি এখনই কিছু না করা হয় তাহলে সব কিছু আরও খারাপের দিকে যাবে। এই চিন্তা মাথায় আসতেই সে একটি ভয়ঙ্কর পাম অ্যাটাক সরাসরি ইয়াংকাইয়ের দিকে থ্রো করে। অ্যাটাকটা সত্যিই অত্যন্ত ডেঞ্জারাস ছিল। ইয়াংকাইকে দেখলেই বোঝা যাচ্ছিল সে কতটা ভয়ঙ্কর লাগছে আর সেই অ্যাটাক কতটা মারাত্মকভাবে হিট করেছে। ইয়াংকাইকে ওয়ালের সাথে আছড়ে ফেলার পর সিনিয়র চো মনে মনে স্বস্তি পেল, এবার হয়তো সিচুয়েশন কন্ট্রোলে এসেছে। তার তো মনে হচ্ছিল এই আঘাতের পর ইয়াংকাই আর উঠতেই পারবে না। কিন্তু ঠিক তখনই ইয়াংকাই এক ভয়ঙ্কর মনস্টারের মতো রর করে ওঠে। দৃশ্যটা দেখে তাদের চোখকেই বিশ্বাস হচ্ছিল না, মুখ হাঁ হয়ে গিয়েছিল সবার। ইয়াংকাই এখন যেন একেবারে জম্বির মতো বিহেভ করছিল। নিজের হাড় চটকাতে চটকাতে এক অদ্ভুত ওয়াক আর কাঁপা স্মাইল নিয়ে সে ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিল। তিনজনই ভয়ে কাঁপতে শুরু করল। সে আবার উঠে দাঁড়িয়েছে। ইয়াংকাইকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে তাদের কারোর মাথাতেই কিছু কাজ করছিল না। তারা আতঙ্কে জিজ্ঞেস করল, সিনিয়র ব্রাদার, এখন আমরা কি করব? সিনিয়র চো ঠান্ডা কিন্তু কঠোর গলায় বলল, কি করব মানে? যতক্ষণ না সে মারা যাচ্ছে ততক্ষণ আমাদের ফাইট করতেই হবে। সে পুরোপুরি পাগল হয়ে গেছে। ঠিক তখনই ইয়াংকাই আবার অ্যাটাক করার আগেই কেউ হঠাৎ করে ডোর ফ্রিজ করে সেটাকে ভেঙে ফেলে। আর এই কাজটা আর কারো নয়, সিনিয়র সিস্টার সু ইয়ানের। তাকে সেখানে দেখেই তিনজন চরমভাবে হতবাক হয়ে যায়, কারণ তারা কল্পনাও করেনি যে সু ইয়ান ইয়াংকাইয়ের জন্য এখানে আসবে। সু ইয়ান সরাসরি ইয়াংকাইয়ের কাছে পৌঁছে তার নেগেটিভ এনার্জি সাপ্রেস করতে শুরু করে। কিছুক্ষণ ইয়াংকাইয়ের বডিতে নিজের এনার্জি ট্রান্সফার করার পর অবশেষে সে সম্পূর্ণভাবে তার বডি থেকে নেগেটিভ এনার্জি বের করে দিতে সফল হয়। কিন্তু এই প্রসেস চলাকালীনই সু ইয়ান বুঝতে পারে ইয়াংকাই ভীষণভাবে ইনজার্ড। তবুও সে নিজের শরীরকে ফোর্স করে ফাইট চালিয়ে যাচ্ছিল। তার এই অদম্য জেদ আর ইচ্ছাশক্তি সিনিয়র সিস্টার সু ইয়ানের মনে গভীর ছাপ ফেলেছিল। নেগেটিভ এনার্জি বডি থেকে বেরিয়ে যেতেই ইয়াংকাই এতটাই দুর্বল হয়ে পড়ে যে সেন্সেস হারিয়ে সরাসরি সু ইয়ানের ওপরেই লুটিয়ে পড়ে। সু ইয়ান তাকে ধরে সামলে নিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে থাকে। যাওয়ার আগে সে ঠান্ডা দৃষ্টিতে ওই তিনজনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কে মারল তাকে? সিনিয়র চৌ কোনো ঘুরপথ না নিয়ে সোজা সাপটা উত্তর দিল, আমরা তিনজনেই ওর ওপর অ্যাটাক করেছিলাম। সু ইয়ান শান্তভাবে শুধু বলল, ওয়েল ডান। তারপর ইয়াংকাইকে নিয়ে সেখান থেকে চলে গেল। এদিকে সিনিয়র চৌ গভীর স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, ভালোই হয়েছে, সিনিয়র সিস্টার সু ইয়ান আমাদের কিছু করেনি। যদি সে আমাদের সাথে ফাইট করত তাহলে আমরা কেউই বেঁচে থাকতাম না। এভাবে ভাবতেই সে নিজের চেস্টের কাছে কিছু অনুভব করল। তিনজনই এটা দেখে ভয় পেয়ে গেল, কিন্তু তারা রিয়্যাক্ট করার আগেই সেই ভয়ঙ্কর অ্যাট্যাক তাদের গায়ে লেগে গেছে। সেই বিস্ফোরক অ্যাট্যাকের কারণে লোকটা আর নিজের পায়ে দাঁড়াতেই পারল না। তার মুখ থেকে রক্ত বের হতে শুরু করল। মেয়েটা এতটাই পাওয়ারফুল যে সে সেখানে উপস্থিত নেই, তবুও অ্যাট্যাক করে চলে গেছে। এতটাই ভয়ঙ্কর। সিনিয়র চাও একই কথা ভাবছিল, যেমনটা তার সম্পর্কে শোনা যায়। 3টে সেক্টের মধ্যে সেই নাম্বার 1 ডিসাইপল। তার কাছ থেকে এর চেয়ে কম কিছু আশা করা যায় না। ইয়াং ওই অ্যাট্যাকের কথা জেনে গেছে। সে সিনিয়র সিস্টারকে জিজ্ঞেস করল, এই অ্যাট্যাকটা কি তুমি করেছো? সে শান্ত গলায় বলল, হ্যাঁ। তুমি কি একাই এদের সাথে ফাইট করছিলে? ইয়াং মাথা নেড়ে বলল, আমার আরও 2জন বন্ধু আছে, তাদেরও এখান থেকে বের করতে হবে। সিনিয়র সিস্টার সুইয়ান তখন ইয়াংকে জিজ্ঞেস করল, সোমু কোথায়? সে বলল, এরা নিশ্চয়ই তাকে কোথাও পাঠিয়ে দিয়েছে, কারণ এদের মধ্যে এত সাহস নেই যে সোমুকে এখানেই বন্দি করে রাখবে। এই কথা বলতে বলতে সে সিনিয়র সিস্টার সুইয়ানকে নিয়ে নিজের 2 বন্ধুর কাছে এসে গেল। সিনিয়র সিস্টার সুইয়ান নিজের পাওয়ার ব্যবহার করে সেখানকার তালা ভেঙে দিল। এখনও সে ইয়াংকাইকে তার বাহু ধরে শক্ত করে ধরে রেখেছিল। এটা দেখে ইউথান মনে মনে ভাবতে লাগল, যদি এমন সিনিয়র সিস্টার আমাকে ধরত তাহলে মরে গেলেও আফসোস থাকত না। এখানে সিনিয়র সিস্টার 3জনকে সঙ্গে নিয়ে বাইরে বের করে আনতে লাগল। অন্ধকার ঘর থেকে হঠাৎ আলোতে আসতেই তাদের চোখ ঝলসে উঠল। বাইরে বের হতেই তারা বিশাল একটা ক্রাউড দেখতে পেল। এত মানুষ দেখে ইয়াং কাইকাই বুঝে গেল এরা কেউ অন্য কাউকে দেখতে আসেনি,
সবাই এসেছে সিনিয়র সিস্টার সুইয়ানকে দেখতে। সে তো এত বড় কেউ, সবাইকে তো সাহায্য করে না। নিশ্চয়ই সবাই দেখতে এসেছে কেন সিনিয়র সিস্টার সুইয়ান ইয়াংয়ের সাহায্য করছে। কিন্তু সিনিয়র সিস্টারের কারও ভয় ছিল না। সে ইয়াং কাইকাইয়ের হাত ছাড়ল না, তাকে ধরেই ক্রাউডের মাঝ দিয়ে সামনে এগিয়ে যেতে লাগল। সবাই ইয়াংকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখতে লাগল, যেন বলছে, ইয়াং কাইকাই ভাই, তুই বুঝতেই পারছিস না এখন তুই ওদের চোখে কি হয়ে গেছিস। কারণ সিনিয়র সিস্টার ইউসুয়া কখনো কোনো ছেলের এত কাছে যায়নি যতটা সে তোমার কাছে এসেছে। তুমি তো রাতারাতি ফেমাস হয়ে গেছ, এখন তোমার অনেক শত্রুও তৈরি হবে। এটাই ভাবছিল ইয়াংকে নিয়ে। ঠিক তখনই একটু সামনে এগোতেই দেখা গেল অনেক লোক হাতের লাঠি নিয়ে ইয়াংয়ের পথ আটকে দাঁড়িয়ে আছে। সিনিয়র সিস্টার জিওয়ান তাদের সবাইকে সরে যেতে বলছিল। এমন সময় ইয়াং প্রবল কিলিং ইন্টেন্ট অনুভব করল। এ কিলিং অরা আর কারো নয়, এক নতুন মেম্বারের। তার নাম জিয়া হংচান, 3টা সেক্টের দ্বিতীয় সবচেয়ে পাওয়ারফুল ডিসাইপল। তাই সে সিনিয়র সিস্টারকে ভয় পায় না, বরং ঠান্ডা গলায় বলে, সিনিয়র সিস্টার, আপনি এমন কথা কিভাবে বলছেন? এরা তো নিজেদের কাজই করছে, উল্টে আপনিই আমাদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন। ইউথ্যানের ভেতরে তখন প্রবল রাগ জ্বলছিল। সে ভাবছিল দ্বিতীয় সবচেয়ে পাওয়ারফুল হবার কারণে এই লোকটা সিনিয়র সিস্টারকে একটুও ছোট করে দেখছে না। এদিকে সিনিয়র সিস্টার জিওয়ান ইতিমধ্যেই রেগে উঠেছে। সে কঠোর স্বরে বলল, আমি বলেছি রাস্তা ছাড়ো। হংচান ব্যাখ্যা দিতে দিতে বলল, সিনিয়র সিস্টার, এই ছেলে সেক্ট রুলস ভেঙেছে, এল্ডার এসে শাস্তি ঘোষণা করবেন। তার আগে আমরা সরে যেতে পারি না, আর তাকে ছাড়তেও পারি না। বারবার রুলের কথা শুনে ইয়াং কাইয়ের মাথা গরম হয়ে গেল। সে রাগে বলল, কোন সেক্ট রুল ভেঙেছি আমরা, বিস্তারিত বলবে? লোকটা বলল, তুমি মার্ডার অ্যাটেম্প্ট করেছ, এছাড়া এনফোর্সমেন্ট হলে টিমকে নির্মমভাবে মেরেছ। এসব যদি এল্ডারদের সামনে তোলা হয়, তোমাকে লিংশিয়াও প্যাভিলিয়ন থেকে সরাসরি বের করে দেওয়া হবে। সিনিয়র সিস্টার জিওয়ান ঠান্ডা অথচ ধারালো কণ্ঠে বলল, আমাকে এটা বলো, ওখানে গ্রুপ ফাইট চলছিল, তাহলে তোমাদের এনফোর্সমেন্ট হল কেন শুধু এক পাশের লোকদের অ্যারেস্ট করল? ল অনুযায়ী তো 2 দলকেই অ্যারেস্ট করা উচিত ছিল। রুল অনুযায়ী বলো তো, বাকিরা কোথায়? লোকটা ভয়ে ভেতরে ভেতরে কাঁপতে লাগল। গ্র্যান্ড এল্ডারের গ্র্যান্ডসনকে কে অ্যারেস্ট করবে? সে চুপ করে থাকতেই সিনিয়র সিস্টার বলল, যদি এরা মার্ডার অ্যাটেম্প্ট করে থাকে তাহলে ভিকটিম গুরুতর আহত হওয়ার কথা, সে কোথায়? লোকটা তোতলাতে লাগল। কোনো জবাব না পেয়ে সিনিয়র সিস্টার চিৎকার করে বলল, ওটা তো সামান্য আঁচড় ছিল। যদি আঁচড়কেও মার্ডার গোনা শুরু করো, তাহলে লিংশাও প্যাভিলিয়নের প্রতিটি ডিসাইপলকে অ্যারেস্ট করতে হবে, কারণ চ্যালেঞ্জের সময় সবাই একে অন্যকে আঘাত করার চেষ্টা তো করেই। এটা শুনে উপস্থিত সবার মুখ ফ্যাকাশে হয়ে গেল। এখন বিষয়টা তাদের রেপুটেশনেও এসে পড়েছে। যদি ইয়াংকে অ্যারেস্ট করতে গিয়ে তাদেরও জড়িয়ে ফেলা হয়। হংচান নার্ভাস হয়ে ভাবছিল, এই মেয়েটা তো আমার চেয়েও বেশি জানে। সিনিয়র সিস্টার আবার বলল, শাস্তি আর এনফোর্সমেন্ট হলের কথা বলছ? তোমরা শুধু তাদেরই রেসপেক্ট করো যাদের পাওয়ার আছে। যাকে শাস্তি দিতে বলা হয় তাকেই দাও। এনফোর্সমেন্ট হল আসলে কিছু লোকের পাওয়ার গ্র্যাব করার হাতিয়ার হয়ে গেছে। তাই আমার সামনে ল আর জাস্টিসের কথা বলো না। এই কথা হংচ্যানকে বড় ধাক্কা দিল, সাথে তীব্র রাগও জাগাল। সিনিয়র সিস্টার যখন তাদের পাপেট বলল, সে হুমকির সুরে বলল, পরে আমাকে ব্লেম করো না, এক্ষুনি বলছি আমার পথ থেকে সরে যাও। সরাসরি এই হুমকি শুনে সে বলল, এখন আপনি আমাদের হুমকি দিচ্ছেন? কথার মাঝে সে সবার সামনে স্বীকার করে ফেলল যে সে সিনিয়র সিস্টার জুয়ানকে পছন্দ করে। কিন্তু সিনিয়র সিস্টার তাকে একটুও পাত্তা দিল না। সে রাগে বলল, জিহ্বা সামলে কথা বলো। ইয়াং কাইয়ের তো হাসিই পাচ্ছিল। এই লোকটা সিনিয়র সিস্টারের জন্য ফিলিংস রাখে। হংচানের রাগ আর হিংসে স্পষ্ট। সে বলল, আপনি এই নিকৃষ্ট লোকটার পাশে কেন দাঁড়িয়ে আছেন? এর তো কোনো পজিশনই নেই। সিনিয়র সিস্টার তাকে থামিয়ে বলল, কে ঠিক আর কে ভুল তুমি নিজেই জানো, নিজেকে জিজ্ঞেস করো। এতক্ষণে হংচান চরম বিরক্ত। সে ইয়াংকে বলল, সামনে আ। ইয়াং এগোতেই সে বলল, চুপচাপ সেলে ফিরে যাও, না হলে পরিস্থিতি আরও খারাপ হবে। সব তোমার থেকেই শুরু, শেষও তোমাকেই করতে হবে। ইয়াং বুঝে গেল তার রক্ত ফুটছে সিনিয়র সিস্টার সুইয়ানের সঙ্গে তাকে দেখে। তাই সে আহতেন অভিনয় করে সিনিয়র সিস্টারের কাঁধে হাত রেখে বলল, সিনিয়র সিস্টার আমার জন্য সবার সামনে দাঁড়িয়েছেন, আমি তাকে ছেড়ে কোথাও যাব না। তাদের এই ক্লোজনেস দেখে হংচানের রাগ সপ্তম আকাশে। ইউথান মনে মনে বলল, ভাই তুই কি করলি? এখন 3টে সেক্টের সব মেল ডিসাইপল তোর রক্তের পিপাসু হবে। ইয়াং ইচ্ছে করে আগুনে ঘি ঢালল। সে সিনিয়র সিস্টারকে বলল, আপনিও তো চান আমি আপনার পাশে দাঁড়াই, তাই না?
সিনিয়র সিস্টার বুঝতে পারছিল সে হংচানকে উস্কে দিচ্ছে, কিন্তু সে ঠান্ডা গলায় বলল, আমি তোমাকে এত সহজে অ্যাডভান্টেজ নিতে দেব না। আজ পর্যন্ত কোনো পুরুষের সাহস হয়নি আমার এত কাছে আসার। এটা বলেই সে তার পিঠে একটা ঘুষি মারল, তার নাক থেকে রক্ত বেরোলো। সে নাটকীয়ভাবে বলল, দেখো তুমি এত ইনজার্ড যে নাক থেকে রক্ত পড়ছে। ইয়াং কাংকাই বুঝল সিনিয়র সিস্টার সহজে কারো হাতে পড়ার নয়, কিন্তু তাদের এই ঘনিষ্ঠতা দেখে হংচান চিৎকার করে উঠল, আপনি আবর্জনাকে ছুলেন কিভাবে? দুজন একসাথে বলল, আবর্জনা কাকে বললে? সিনিয়র সিস্টার তাকে ডিফেন্ড করছে দেখে ইয়াং ভাবল সে কি অভিনয়ে একটু বেশিই ঢুকে গেছে। সিনিয়র সিস্টারের চোখে তখন তীব্র আগুন। এপিসোডের শুরুতে দেখানো হয় ইয়াং তার সাথে এতটা ঘনিষ্ঠ হওয়ায় হংচানের রক্ত ফুটছিল। সে ঠোঁট উঁচু করে বলল, একটা ট্রায়াল ডিসাইপল, কাইয়ুয়ান রেলমের মাত্র তৃতীয় স্তর, কতটা ইউজলেস। আঙুল তুলে বলল, সিনিয়র সিস্টার আপনি একে বাঁচানোর কথা ভাবলেন কিভাবে? সিনিয়র সিস্টার বলল, এটা আমাদের বিষয়, তোমার নাক গলানোর দরকার নেই। ইয়াং আবার আগুনে ঘি ঢেলে বলল, সিনিয়র ব্রাদার, লাভ অ্যাট ফার্স্ট সাইট শুনেছেন? কথা বাড়ার আগেই সিনিয়র সিস্টার তার চুল টেনে বলল, বাজে কথা বন্ধ করো। হোংচ্যাং গর্জে উঠল, তোর সাহস কি করে হলো? আমি সিনিয়র সিস্টারের সাথে কথা বলছি, তুই মাঝখানে কেন? তোর মতো আবর্জনার সাথে আমি কথা বলি না। আমি তোর বয়সে কাইয়ুয়ান রেলমে পৌঁছে গিয়েছিলাম, তুই কষ্টে তৃতীয় স্তরে, আর আমি হারমনি রেলমের পিকে। আমাদের মধ্যে শুধু লেভেল গ্যাপ নয়, রেলম গ্যাপ আছে। নিজেকে আমার সাথে তুলনা করার সাহস পেলি কিভাবে? ইয়াং সম্পূর্ণ কনফিডেন্ট। সে বলল, সিনিয়র ব্রাদার, চলুন বিষয়টা সেটেল করি। কিন্তু সিনিয়র সিস্টার থামিয়ে দিল, আমাদের এখন এখান থেকে বের হতে হবে, রাস্তা ছাড়ো। তোমাদের এনফোর্সমেন্ট হলের জন্য ইয়াং গুরুতর আহত, আমাকে তাকে হিল করতে হবে। হোংচ্যাং কি এত সহজে ছাড়বে? সে চেঁচিয়ে বলল, খবরদার, ওদের যেতে দিও না, চারদিক থেকে ঘিরে ধরো। তার আদেশে সবাই লাঠি হাতে ঘিরে ধরল। সিনিয়র জিয়ে ঠান্ডা হেসে বলল, দেখি কিভাবে পালাও। একই সময়ে সোমু আর ওয়েইজওয়াংকে দেখানো হয় তারা এল্ডারদের কাছে নিজেদের গল্প বলছে। সোমু বলছে, আপনাদের আমার কথা বিশ্বাস করতে হবে, আমি সত্য বলছি। ওয়েইজওয়াং প্রতিবাদ করল, না এল্ডার, ও মিথ্যে বলছে। আমি ইয়াংয়ের হাতে ম্যাজিক্যাল ওয়েপন দেখেছি, সেটা দিয়ে আমার আর্মার ভেঙেছে, আমাকে মারতে চেয়েছে, চাইলে আমার ক্ষত পরীক্ষা করুন। রেগে উঠল সোমু, বাজে কথা বন্ধ করো। দুজন প্রায় ঝগড়ায় জড়িয়ে পড়ছিল, কিন্তু এল্ডারদের সামনে চুপ হয়ে গেল। এল্ডাররা ইতিমধ্যেই ইনভেস্টিগেশন শেষ করেছে, তারা আলোচনা করছিল দোষ কার। উইজওয়াং সত্যি শক্তিশালী, তার কাছে পাওয়ারফুল আর্টিফ্যাক্ট আর্মার ছিল, সেটা কেবল নিজের শক্তি দিয়ে ভাঙা সহজ নয়। তাই তারা ভাবল ইয়াংয়ের কাছে নিশ্চয়ই ম্যাজিক্যাল ওয়েপন ছিল। ফাইটের সময় ম্যাজিক্যাল ওয়েপন ব্যবহার করা সেক্ট রুলসের বিরুদ্ধে। বেশিরভাগ এল্ডার শাস্তি দিতে চাইল, কিন্তু সোমুয়ের এল্ডার বললেন, ফাইটের সময় উইজওয়াংও তো ডিফেন্সিভ ম্যাজিক্যাল ট্রেজার পড়েছিল, সেটা কি ভুল নয়? অ্যাটাক হোক বা ডিফেন্স, আর্টিফ্যাক্ট ব্যবহারই ইল্লিগাল। তাহলে দুই দলই রুল ভেঙেছে। এ ব্যাপারে আপনারা কি বলেন? বাকিরা চুপ। তার যুক্তি অখণ্ড। তিনি বললেন, ভাবুন যদি আর্টিফ্যাক্ট ব্যবহার করে উইজওয়াং জিতত, তাহলে সোমু যে নিজের স্কিল দিয়ে লড়ছিল নিজেকেই দোষ দিত। প্রথম ফাইট তো সোমু আর উইজওয়াংয়ের ছিল, তার মানে ম্যাজিক্যাল ওয়েপন ব্যবহার করে সে সোমুকেও মারার চেষ্টা করেছে। ফার্স্ট এল্ডার নিজের নাতির সম্পর্কে এমন কথা শুনে সেকেন্ড এল্ডারকে চুপ করানোর চেষ্টা করছিলেন, কিন্তু সেকেন্ড এল্ডার চুপ থাকলেন না। তিনি ঠান্ডা অথচ তীক্ষ্ণ গলায় বললেন, আপনি কি ভাবলেন আমি মাটির পুতুল? এখানে কি হচ্ছে আমি বুঝি না? সোমুর পাল্লা ভারী হতে দেখে উইজওয়াং এক চালাক সিদ্ধান্ত নিল। সে সোমুর সামনে ঝুঁকে ক্ষমা চাইতে লাগল। উইজওয়াং ভান কান্না করে বলল, আমি এখনও বাচ্চা, না বুঝে ভুল করেছি, দয়া করে আমাকে মাফ করে দিন। সোমু জানত এটা সবার সামনে নিছক অভিনয়, আর তার দাদাজি মনে মনে বললেন, কি চতুর ছেলে, বুঝে গেছে বিষয়টা গুরুতর, বড় পানিশমেন্ট হতে পারে, তাই নিজেই ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে বিষয়টা এখানেই চাপা দিতে চাইছে। ফার্স্ট এল্ডার বললেন, ঠিক আছে, এই ব্যাপারে উইজওয়াংয়ের ভুল ছিল, সে স্বীকার করেছে, কিন্তু ইয়াংয়ের ভুল আরও বড়। সে ম্যাজিক্যাল ওয়েপন ব্যবহার করে উইজওয়াংকে প্রায় মেরেই ফেলেছিল, তাই তাকে কঠোর থেকে কঠোর পানিশমেন্ট দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন করার সাহস না পায়। বেশিরভাগ এল্ডার তার কথায় সায় দিলেন। সোমু ভেতরে ভেতরে ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু সেকেন্ড এল্ডার হার মানলেন না। তিনি শান্তভাবে বললেন, কি অদ্ভুত ব্যাপার, উইজওয়াং শুধু ক্ষমা চাইলেই তাকে ছেড়ে দেওয়া হলো, আর ইয়াং ক্যাঙ্কারিকে উদাহরণ বানানোর চেষ্টা চলছে। কতটা দ্বিমুখী আচরণ। তবু তারা মানতে চাইছিল না। তারা বলল, ইয়াংয়ের ব্যাপারটা বেশি গুরুতর, সে হাতে ব্লেড ধরেছিল, হয়তো আপনি বিষয়টা ঠিকমতো বুঝতেন না, তাই দুই ঘটনাকে এক মনে করছেন। সেকেন্ড এল্ডার উত্তর দিলেন, ভালো, বলুন তো, এনফোর্সমেন্ট হল যখন ঘটনাস্থলেই তাকে ধরেছিল, তখন কি তার কাছ থেকে কোনো ওয়েপন উদ্ধার করেছে? যদি করত নিশ্চয়ই রিপোর্ট দিত।
তিনি সরাসরি এনফোর্সমেন্ট হলের চিফ এল্ডারকে জিজ্ঞেস করলেন। উত্তর এলো, না, এখনও এমন কোনো রিপোর্ট পাইনি। সেকেন্ড এল্ডার বললেন, তাহলে নিশ্চিত হয়ে বলছেন কিভাবে যে সে ওয়েপন ব্যবহার করেছে? হতে পারে সে নিজের এনার্জি এতটা কনডেন্স করেছে যে ডিভাইন স্পিরিচুয়াল ওয়েপন তৈরি করেছে। বাচ্চারা যে লাল রঙের ওয়েপন দেখেছে সেটা হয়তো তার স্পিরিচুয়াল এনার্জি থেকেই সৃষ্টি। অন্য এল্ডাররা অবাক হয়ে বললেন, এটা কিভাবে সম্ভব? সে তো শুধু কাইওয়ান রেলমের ৩য় স্তরে, এত কম স্তরে স্পিরিচুয়াল এনার্জি কনডেন্স করা অসম্ভব। সেকেন্ড এল্ডার শান্তভাবে বললেন, আপনারা হয়তো ভুলে গেছেন এই পৃথিবীতে অনেক মার্শাল আর্ট টেকনিক আছে যেগুলো দিয়ে পিওর এনার্জিকে ওয়েপেনের রূপ দেওয়া যায়। জ্ঞানের অভাব আপনাদের নেই তা তো আমি মনে করি না। ফার্স্ট এল্ডার তা মানতে অস্বীকার করলেন। তিনি বললেন, অসম্ভব। সে যদি টেকনিক ব্যবহার করেও এনার্জিকে ওয়েপেন বানায়, আমার আর্মার এত শক্তিশালী ছিল যে মোমেন্টাম রেলমের কিউও সহজে ভাঙতে পারবে না। তার দুর্বল এনার্জি দিয়ে সে কিভাবে সেটা ধ্বংস করবে? সেকেন্ড এল্ডার সরাসরি বললেন, এই দুনিয়ায় অনেক অসম্ভব জিনিসই সম্ভব হয়, যেমন এখানে সবাই ধরে বসে আছে যে আপনি লিংশিয়া প্যাভিলিয়নের স্থায়ী এল্ডার হয়ে গেছেন। কথাটা ছিল সরাসরি খোঁচা। ফার্স্ট এল্ডার আসলে কখনো স্থায়ীভাবে সেই পদে বসতে পারবেন না। এতে তিনি ক্ষিপ্ত হয়ে বললেন, তুমি কি ইয়াংকে বাঁচানোর চেষ্টা করছো? সেকেন্ড এল্ডার নির্ভয় বললেন, হ্যাঁ, করছি। ইয়াং আর উইজুয়াং দুজনেই আমাদের সেক্টর ডিসাইপল। দুজনেই ভুল করেছে। শাস্তি দিলে দুজনকেই দিন, আর ক্ষমা করলে দুজনকেই করুন। এখানেই বিষয়টা শেষ হোক। এনফোর্সমেন্ট হলের চিফ লিডার তাদের শান্ত করতে এলেন, কিন্তু সেকেন্ড এল্ডার থামলেন না। তিনি বললেন, চিফ লিডার অনুপস্থিত থাকার সুযোগে এই লোক এনফোর্সমেন্ট হল পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে নিয়েছে। সে কাউকে স্বাধীনভাবে কাজ করতে দেয় না। আমি এই ব্যাপারটা সেক্ট লিডারকে রিপোর্ট করব, যাতে তিনি নিজে এসে দেখেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই কয়েকজন এল্ডার চুপচাপ নিজেদের আসনে বসে পড়লেন, কারণ জানতেন একজন জড়ালে সবাই জড়াবে। ফার্স্ট এল্ডার হার মানার মানুষ নন। তিনি সামনে এসে বললেন, আমি ইয়াংকে লিংশিয়াও প্যাভিলিয়ন থেকে এক্সপেল করব। সেকেন্ড এল্ডার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, আপনার সেই সাহস আছে? ঠিক তখনই এক ছাত্র দৌড়ে এসে রিপোর্ট করল। দুজনেই চুপ করে আসনে বসলেন। ছাত্রটি ভয়ে কাঁপতে কাঁপতে বলল, কেউ এনফোর্সমেন্ট হলে ঢুকে লিয়াংকে বাঁচানোর চেষ্টা করেছে। সে নাম বলতে ভয় পাচ্ছিল, কিন্তু ফার্স্ট এল্ডার চাপ দিলে শেষ পর্যন্ত সে বলে দেয়, সে হলো সিনিয়র সিস্টার সুয়ান। তারপর আর কি, ফার্স্ট এল্ডার তো সুযোগ পেয়ে গেলেন সেকেন্ড এল্ডারের দিকে আঙুল তোলার। তিনি ঠান্ডা গলায় বললেন, আপনার গ্র্যান্ড ডটারের ওই ছেলেটার সঙ্গে কোনো সিন চলছে নাকি? তাই বুঝি আপনি ওই দুর্বল ডিসাইপলকে বাঁচানোর জন্য এত চেষ্টা করছেন? নিজের নাতনির সম্মান বাঁচাতে সেকেন্ড এল্ডার চুপচাপ নিজের আসনে বসে পড়লেন এবং বললেন, ফার্স্ট এল্ডার যা ইচ্ছে সেই ছেলেটার সঙ্গে করতে পারেন। কিন্তু মনে মনে তিনি ভীষণ রেগেছিলেন। তিনি ভেবেছিলেন এই সুযোগে বড় ভাইকে নিচে নামাবেন। অথচ এখন নাতনির এই ইম্পালসিভ বিহেভিয়ারের কারণে তাঁকেই হার মানতে হচ্ছে। তিনি ভাবছিলেন, শেষ পর্যন্ত সুয়ান কেন ওই ছেলেটাকে বাঁচাতে গেল? সোমো নিজের গ্র্যান্ডফাদারকে বোঝানোর জন্য প্রাণপণ চেষ্টা করছিল, কিন্তু তিনি নিজের পাওয়ার ব্যবহার করে তাকে বসিয়ে দেন। কারণ সেকেন্ড এল্ডার বুঝে গিয়েছিলেন ইয়াংয়ের জন্য তার দুই নাতি নাতনি প্রায় পাগল হয়ে গেছে। এদিকে ফার্স্ট এল্ডার পুরো স্বাধীনতা পেয়ে গেলেন। তিনি সেখানে উপস্থিত এক ডিসাইপলকে আদেশ দিলেন, যাও, এনফোর্সমেন্ট হলে জানিয়ে দাও ইয়াংকে পানিশমেন্ট হিসেবে কারাগারে ঢুকিয়ে দেওয়া হোক। আর অন্যদিকে সিনিয়র সিস্টার সোয়ানের এটা প্রথম ভুল, তাই তার ব্যাপারটা এখানেই রফাদফা করা হলো। ফার্স্ট এল্ডারের অর্ডার পেয়ে ডিসাইপলটি তড়িঘড়ি করে সবার কাছে রিপোর্ট করতে বেরিয়ে গেল, কিন্তু কিছুক্ষণ পরেই সে উড়ে এসে সবার সামনে ধপাস করে পড়ে গেল। কেউ বুঝতে পারল না কিভাবে এমন হলো। ঠিক তখনই এল্ডার ম্যাং প্রবেশ করলেন। তিনি সবার মাঝখান দিয়ে হেঁটে সোজা সেক্ট লিডারের আসনে গিয়ে বসে পড়লেন। তাকে ওই আসনে বসতে দেখে ফার্স্ট এল্ডার ক্ষুব্ধ হয়ে বললেন, আপনি ওই আসনে কি করছেন? কিন্তু এল্ডার ম্যাং ভীষণ রিল্যাক্সড ভঙ্গিতে বললেন, আমি তো শুধু সেক্ট লিডারের বার্তা পৌঁছে দিতে এসেছি। কেউ বিশ্বাস করতে পারছিল না, আর সেটা এল্ডার ম্যাং জানতেন। তাই তিনি বললেন, চোখ বড় বড় করে এই টোকেনটা দেখো। টোকেনটা সত্যিই সেক্ট লিডারের ছিল, তবু কারো বিশ্বাস হচ্ছিল না। এল্ডার ম্যাং বললেন, সেক্ট লিডার বলেছেন ইয়াং কাইকে ছেড়ে দাও, এটা বাচ্চাদের ম্যাটার, তোমাদের বড়দের এতে নাক গলানো উচিত নয়। বাচ্চাদের ঝগড়ায় তোমাদের মতো নির্লজ্জরা কেন নাক গলাচ্ছ? এমন তীক্ষ্ণ ওয়ার্ডিং শুনে ফার্স্ট এল্ডার বললেন, এটা কি সত্যি সেক্ট লিডার বলেছেন? এল্ডার ম্যাং হেসে বললেন, না, পুরোটা তিনি বলেননি, অর্ধেক আমি যোগ করেছি। তবে তিনি বলেছেন ইয়াং কাইকে ছেড়ে দাও এবং বাচ্চাদের ম্যাটারে নাক গলিও না।
সবাই হতবাক হয়ে শুধু তার দিকেই তাকিয়ে রইল। কথা শেষ করে তিনি যেতে যেতে বললেন, এখন ইয়াংকাই আইন রিয়ানে 3rd লেভেলে পৌঁছে গেছে। নিয়ম অনুযায়ী সে আর ট্রায়াল ডিসাইপল নয়, বরং সেক্টের আসল ডিসাইপল। এল্ডার্সরা এখনও দ্বিধায় ছিল, এটা সত্যিই সেক্ট লিডারের কথা নাকি এল্ডার ম্যাং নিজের মতো বানিয়ে বলছেন। কিন্তু এল্ডার ম্যাং স্পষ্ট বললেন, আমার যা বলার ছিল বলে দিয়েছি, মেসেজ ডেলিভার হয়ে গেছে, এখন কি করবে সেটা তোমরা দেখো। এই বলে তিনি মাথা উঁচু করে সেখান থেকে বেরিয়ে গেলেন। পেছনে সবাই বিভ্রান্ত, কোনটা সত্যি কোনটা মিথ্যা। সেকেন্ড এল্ডারের এতে কোনো হাত ছিল না, তাই তিনি গুছিয়ে সেখান থেকে বেরিয়ে গেলেন, যেন বলছেন ফার্স্ট এল্ডারই দেখুক কি করবে, সে তো নিজেকে সেক্ট লিডার ভাবেই। ফার্স্ট এল্ডার রাগে ফুঁসতে ফুঁসতে সবাইকে সরে যেতে বললেন। সবাই নিজেদের মুখ বাঁচিয়ে সেখান থেকে চলে গেল। 3 এল্ডার নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলেন, সেক্ট লিডার হঠাৎ এই ব্যাপারে হস্তক্ষেপ করছেন কেন? বিষয়টা কি এতই সিরিয়াস, নাকি তিনি ইঙ্গিত দিচ্ছেন যে লিংশাও প্যাভিলিয়নের উপর তার সম্পূর্ণ নজর রয়েছে? তিনি কি আবার লিংশাও প্যাভিলিয়নে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন? ফার্স্ট এল্ডার গম্ভীর গলায় বললেন, এখন থেকে আমাদের সবকিছু ভেবেচিন্তে করতে হবে। স্পষ্ট বোঝা যাচ্ছিল তারা সেক্ট লিডারকে ভয় পেয়ে গেছে। এদিকে সিনিয়র হংচাং নিজের দাপট দেখাচ্ছিল, সে তার লোকদের বলছিল, মারতে মারতে ওর চেহারা বদলে দাও। কিন্তু সে কিছু করার আগেই এক ডিসাইপল ফার্স্ট এল্ডারের টোকেন হাতে নিয়ে এসে বলল, এল্ডার বলেছেন এই ম্যাটার এখানেই শেষ, ইয়াংকে ছেড়ে দিতে হবে। যদি কোনো ডিসাইপল এই ব্যাপার নিয়ে ইয়াংয়ের সঙ্গে ফাইট করে বা তাকে পানিশমেন্ট দেওয়ার চেষ্টা করে, তাহলে তাকে হল থেকে বের করে দেওয়া হবে। এটা শুনে সিনিয়র হংচাং বিশ্বাসই করতে পারল না। সে নাকুচু করে বলল, এটা কিভাবে সম্ভব? কিন্তু এখন আর কারও সাহস হল না ইয়াংয়ের বিরুদ্ধে কিছু বলার, তাই সবাই চুপচাপ তার জন্য রাস্তা ছেড়ে দিল। ওদিকে সিনিয়র সিস্টার সুয়ান চুপচাপ ইয়াংকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়, আর বাকিরা অসহায়ভাবে দাঁড়িয়ে শুধু মুখ চাওয়াচাওয়ি করতে থাকে। এই পার্টে শুরুতেই দেখানো হয় যে ইয়াংকাইয়ের চোখ আসলে খুলছে সিনিয়র সিস্টার সুয়ানের বাড়িতে। সে তো আগে কখনো সুয়ানের রুমের ভেতরটা দেখেনি, তাই চারপাশে তাকিয়ে সে একেবারে অবাক হয়ে যায়। সে এখানে কি করছে? এটা কার ঘর? তবে একবার আগে বাইরে থেকেই রুমটা দেখেছিল, তাই জায়গাটা তার কিছুটা চেনা চেনা লাগছিল। ঠিক তখনই হঠাৎ দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে সোমু। প্রথমে সে বলে, সিনিয়র ব্রাদার, আপনি কেমন আছেন? তারপর সঙ্গে সঙ্গে নিজেকে ঠিক করে নিয়ে বলে, আরে না না জিজু, দাঁড়ান, আপনি এখনই উঠতে পারবেন না, আমি সাহায্য করছি। এটা বলেই সে বেশ আন্তরিকভাবে ইয়াংকাইয়ের যত্ন নিতে শুরু করে। বেচারা ইয়াংকাই তো ভীষণ কনফিউজড, ওরা তাকে বারবার জিজু বলে ডাকছে কেন? আর সোমু তো একেবারে আলাদা লেভেলের এক্সাইটমেন্টে আছে। সে বলে, জিজু, আমাকে ইউটিয়ান সব বলেছে, পরশুদিন আমার বোন আপনার সাথে কি করেছে। ইয়াংকাই আরও কনফিউজড হয়ে যায়। সে জিজ্ঞেস করে, কি করেছে? সোমু অবাক হয়ে বলে, এই কি বলছেন জিজু? এবার অ্যাক্টিং বন্ধ করুন, আমাদের থেকে লজ্জা কিসের? কথা বলতে বলতেই ভুল করে সে ইয়াংকাইয়ের চোটের জায়গায় টোকা মেরে ফেলে। ইয়াংকাই ব্যথায় কেঁদে ওঠে। সেটা দেখে সোমু তাড়াতাড়ি বলে, এখন ঠিক আছে তো? আমি ইচ্ছে করে করিনি। ইয়াংকাই বলে, 2-3 দিন রেস্ট নিলেই ঠিক হয়ে যাব। সোমু আবারও তার প্রাণ বাঁচানোর জন্য তাকে থ্যাংক ইউ জানায়। সে বলে, আমি আপনার জন্য অনেক মেডিসিন নিয়ে এসেছি, যেগুলো আমার এল্ডার দিয়েছেন। এগুলো শুধু আপনাকে হিল করবে না, আপনার কাল্টিভেশনও ইমপ্রুভ করবে। এটা বলেই সে অনেকগুলো মেডিসিনের বোতল দেখায়। সেগুলো দেখে ইয়াংকাই বলে ওঠে, আরে ভাই, আমি কি এগুলো খেয়ে বাঁচব? এতগুলো পিলস দিচ্ছ যেন আমি খাবারের বদলে এগুলোই খাবো। সোমু তাকে বোঝায়, এইবার আপনি খুব খারাপভাবে ইনজর্ড হয়েছেন, তাই সব পিলস আপনাকে কনজিউম করতে হবে আর শুধু রেস্ট নিতে হবে। নিজের ভবিষ্যৎ জিজু ভেবে তারা 3 জনই তার ভীষণ যত্ন নিচ্ছিল। এটা দেখে ইয়াংকাই সেকেন্ড এল্ডারকে থ্যাংক ইউ বলতে চায় পিলস দেওয়ার জন্য। কিন্তু সোমু একটু বিরক্ত হয়ে বলে, তাদের ধন্যবাদ দেওয়ার দরকার নেই। যদি তাদের ভরসায় বসে থাকতে হতো, তাহলে হয়তো আপনি আজ এখানে থাকতেন না। এটা বলেই সে মনে মনে ভাবে, আমি আমার গ্র্যান্ডফাদারের কারণে আমার জিজুর সাথে সম্পর্ক খারাপ করতে পারি না, তাই এখনই ইয়াংকে এসব বলা ঠিক হবে না। তাই যখন ইয়াং আবার জিজ্ঞেস করে, তুমি কি বলছিলে, তখন সে বিষয়টা এড়িয়ে গিয়ে বলে, আপনি রেস্ট করুন। হঠাৎ করে ইয়াংকাইয়ের মনে সুয়ানের কথা আসে। সে জিজ্ঞেস করে, তোমার সিনিয়র সিস্টার কোথায়? সোমু বলে, আপনাকে এখানে রেখে তিনি ব্ল্যাঙ্কউইট ফরেস্টে গেছেন নিজের কাল্টিভেশন ইমপ্রুভ করতে। ইয়াংকাইয়ের এটা খুব অদ্ভুত লাগে। সে ভাবে, আমি তো এমন একটা অদ্ভুত গল্প বানিয়েছিলাম, সে আমাকে এ নিয়ে কিছুই জিজ্ঞেস করল না কেন? আমার ওই আচরণে কি সে একটুও রাগ করেনি? এইসব ভাবতে ভাবতে সে গভীর চিন্তায় ডুবে যায়। আর ওদিকে এই 3 জন মুখ ঝুলিয়ে তার দিকেই তাকিয়ে আছে, কখন সে কিছু বলবে। এতক্ষণে তাদের এসব আচরণে ইয়াংকাই সত্যিই বিরক্ত হয়ে পড়েছে।
এরপর রাতের দৃশ্য দেখানো হয়, যেখানে ইয়াংকাই ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু আমাদের মতোই সে ওভারথিঙ্ক করতে শুরু করে। আমাদের ভাই আবার স্বপ্ন বুনতে থাকে। সিনিয়র সিস্টার তার হাত শক্ত করে ধরে আছে। সে কি আমাকে পছন্দ করতে শুরু করেছে? তারপর হঠাৎ নিজেকে রিয়ালিটিতে ফিরিয়ে এনে বলে, না না, এসব স্বপ্ন দেখার দরকার নেই, এর চেয়ে ভালো আমি আমার কাল্টিভেশনে মন দিই। এটা বলেই সে সোমু দেওয়া পিলস খেতে খেতে কাল্টিভেট করতে শুরু করে। সেই পিলস সত্যিই খুব রেয়ার আর দামি ছিল। পিলস মুখে দেওয়া মাত্রই ইয়াংকাইয়ের শরীরে ইয়াং এনার্জি দ্রুত গতিতে ফ্লো করতে শুরু করে। তার মেরিডিয়ান্স ধীরে ধীরে আনব্লক হতে থাকে। মেডিসিন অ্যাবজর্ব করতে করতে সে বলে, তাই তো বলি, এগুলো এত এক্সপেন্সিভ কেন? শরীরে ঢুকেই এরা এমন কাজ শুরু করে। তার ব্লাড ফ্লো বেড়ে যায় আর ধীরে ধীরে তার সব ইনজুরিজ হিল হতে শুরু করে। সে তো সেকেন্ড এল্ডারকে মনে মনে থ্যাংক ইউ জানাতে থাকে। সত্যিই তার দৃষ্টি কত তীক্ষ্ণ! এমন রেয়ার মেডিসিন এতদিন ধরে সংরক্ষণ করে রেখেছিলেন। ইয়াংকাইয়ের শরীর থেকে এত এক্সট্রিম লেভেলে আগুন রিলিজ হচ্ছিল যে সেটা ফায়ার স্কাল মনস্টারের মুখের আকৃতি নিতে শুরু করে। মেডিসিন অ্যাবজর্ব করতে করতে ইয়াংকাই বলে, এটা পেইনফুল ঠিকই, কিন্তু একই সঙ্গে ভীষণ এফেক্টিভ। ঠিক তখনই সে এক অদ্ভুত অনুভূতি টের পায়। সে বুঝতে পারে তার শরীরে থাকা সেই স্কাল মনস্টারটাও এই মেডিসিন অ্যাবজর্ব করছে। তাই নিজের শরীরকে এনাফ এনার্জি দেওয়ার জন্য সে সেখানে থাকা একের পর এক সব বিলস গিলতে শুরু করে। কাল্টিভেশন কন্টিনিউ রাখতে রাখতে সে 4-5 বোতল খেয়ে ফেলে। নিজের ইয়াংচিয়ের পাওয়ার রিলিজ করতে করতে সে বলে, কোনো নর্মাল পার্সন হলে একটা বোতলের পরেই তার অবস্থা খারাপ হয়ে যেত, কিন্তু আমার গোল্ডেন আসুরা বডি এতটাই অসাধারণ যে 5 বোতল খেয়েও আমার কিছু হয়নি, বরং এটা আরও দ্রুত আমার কাল্টিভেশন আর স্পিরিচুয়াল এনার্জি ইমপ্রুভ করছে। নিজেকে মোটিভেট করতে করতে সে বলে, এই মেথড যতই পেইনফুল হোক না কেন, আমার বডি যতক্ষণ না লিমিটে পৌঁছচ্ছে ততক্ষণ আমি এটা কন্টিনিউ করব। তারপর আর কি, সে একের পর এক মেডিসিন এমনভাবে খেতে থাকে যেন স্রেফ কোনো চূর্ণের বড়ি খাচ্ছে। প্রায় সব কটা বটলস একে একে খালি করে ফেলে। শেষে তো তার পেট একেবারে ফুল হয়ে যায়। সে নিজেই বলে ওঠে, সত্যি বলতে আমি তো এগুলো খাবারের মতোই খেয়ে ফেললাম। এবার অবশেষে সব মেডিসিন রিফাইন করার সময় এসে গেছে, তাই সে আবার নিজের কাল্টিভেশন শুরু করে। তার ইয়াং কোর বাইরে বেরিয়ে আশেপাশের ইয়াং এনার্জি অ্যাবজর্ব করতে করতে তার শরীরে থাকা সব বিলস রিফাইন করতে শুরু করে দেয়। আমাদের তার শরীরের ভেতরের এক একটা মেরিডিয়ান্স দেখানো হয়। মনে হচ্ছিল তার শিরায় রক্ত নয়, আগুন বইছে। প্রচণ্ড পেইন সহ্য করেও সে নিজেকে মোটিভেট করতে থাকে, আর একটু পরেই আমি ব্রেক থ্রু করব। কিছুক্ষণ কাল্টিভেশন করার পর সে এক প্রবল এনার্জি রিলিজ করে নিজের কাল্টিভেশন কমপ্লিট করে ফেলে। ইয়াংকাই অনুভব করছিল তার শরীরের ভেতর এক এনশিয়েন্ট মিস্টিরিয়াস স্পিরিচুয়াল এনার্জি প্রবাহিত হচ্ছে। পাওয়ার বুস্ট হবার পর সে সিদ্ধান্ত নেয় এখন তার একটা দুর্দান্ত ফাইট দরকার, আর সেই জন্যে তার সোমোয়ের সাহায্য লাগবে। তাই সে তাকে খুঁজতে শুরু করে। একটি রুমে ঢুকে জোরে জোরে ডাকতে থাকে, ব্রাদার সোমো, তুমি কি আমার সাথে ফাইট করতে যাবে? কিন্তু ঠিক তখনই তার চোখ পড়ে সুয়ানের উপর, যে কাপড় বদলাচ্ছিল। তাকে সেই অবস্থায় দেখে তার মুখ হাঁ হয়ে যায়। সে তো সঙ্গে সঙ্গে বলে ওঠে, আমি জানতাম না এখানে সুয়ান কাপড় চেঞ্জ করছে। ওদিকে সুয়ান ইতিমধ্যেই প্রচণ্ড রেগে গেছে। সে এমনভাবে তাকায় যেন চোখ দিয়েই তাকে গিলে ফেলবে। তার সেই কিলিং ইন্ট্যান্ট ইয়াংকাই স্পষ্ট অনুভব করতে পারে। তবে সত্যি বলতে ছেলেটার সাহসের প্রশংসা করতেই হয়। এত কিছু হয়ে গেল তবু সে না চোখ ঢাকল না রুম থেকে পালালো। এটা দেখে সুয়ান আরও বেশি ক্ষিপ্ত হয়ে যায়। তাড়াতাড়ি কাপড় পরে নিয়ে সে তাকে এক ভয়ঙ্কর হেড করে বসে। সেই প্রচণ্ড আঘাত খেয়ে ইয়াংকাই দরজা ভেঙে সোজা বাইরে মাঠে গিয়ে পড়ে। কিন্তু সুয়ান তাকে সামলে ওঠার সুযোগই দেয় না। সঙ্গে সঙ্গেই এক পাওয়ারফুল আইস থন ছুঁড়ে আক্রমণ করে। ইয়াংকাই নিজের মার্শাল আর্ট ব্যবহার করে এক শক্তিশালী কিক মেরে সেই থনের ডিরেকশন বদলে দেয়, আর সেটা গিয়ে এক গাছে আঘাত করে। সুয়ান আকাশে ভেসে ওঠে, নিজের এনার্জি রিলিজ করতে থাকে। এর মানে পরিষ্কার, সে ইয়াংকাইয়ের সাথে সত্যিকারের ফাইট করতে প্রস্তুত। ইয়াংকাইও মনে মনে বলে ফাইট তো সেও চাইছিল, তাই সে আর কিছু এক্সপ্লেন করবে না, বরং সিনিয়র সিস্টার এত রেগে আছে, এই সুযোগেই সে নিজের ফাইট করার আর্জ পূরণ করে নেবে। এখন সুয়ান এটা দেখার পর যে ইয়াংকাই কিছুই এক্সপ্লেন করছে না, সে বলল, ভালো, যদি ফাইট করতেই চাও ঠিক আছে। এটা বলেই সে এক বিশাল আইস পাথর তার দিকে থ্রো করে দিল। ইয়াংকাই নিজের ইয়াং এনার্জি রিলিজ করে এক পাওয়ারফুল ফিস্ট মেরে সেই পাথরটা ভেঙে ফেলল। এবার সুয়ান নিজের ইয়েন এনার্জি রিলিজ করে অনেকগুলো আইস নিডলস আমাদের ইয়াংকাইয়ের দিকে থ্রো করা শুরু করল।
যেগুলো মাল্টিপল ছিল। এই ক্রমাগত আক্রমণগুলো থামানোর জন্য ইয়াংকাই নিজের গোল্ডেন আসুরা বডি অ্যাক্টিভেট করে নিল। ওগুলো লাগলেও তাকে বিশেষ ইনজর্ড করছিল না, কিন্তু সুয়ান তার অ্যাট্যাক স্পিড আরও বাড়িয়ে দিল। ইয়াংকাই বলে উঠল সে তার বডি ফিল করতে পারছে না, জানেই না কেন তার বডির ভেতর এই অ্যাট্যাকের কারণে এনার্জি ফ্লো বাড়তে থাকছে। ওদের ফ্লাইট চলছেই ছিল, যখন হঠাৎ সেকেন্ড এল্ডার সোমো আর ইউটিং সেখানে এন্ট্রি নিল। ইউটিং এই দৃশ্য দেখে বলল, লাগছে সোমো ব্রাদার, তোমার সিনিয়র সিস্টার আমাদের ইয়াংকাইয়ের ওপর রিভেঞ্জ নিচ্ছে। ইয়াংকাই তো গতকাল তার অনেক ঘনিষ্ঠ হয়ে গিয়েছিল, তাই হয়তো। সোমো হেসে বলে, আমার বোনটা কিরকম না বলে দেখো, এক মুহূর্তে মাথায় তুলে নেয়, পরের মুহূর্তেই কুটতে শুরু করে দেয়। বেচারা ইয়াংকাই, কে জানে এখন তার কি হবে। ওর তো এখনও পুরনো ইনজুরিজ হিল হয়নি। ওদিকে ইয়াংকাইকে দেখানো হলো যে অত্যন্ত কনফিডেন্স নিয়ে সিনিয়র সিস্টার সুয়ানের সব অ্যাট্যাক ব্লক করে যাচ্ছে। ইউটিং আর সোমো দুজনেই তার জন্য চিন্তিত হয়ে পড়ল। সুয়ানের চোখের রাগের ঝলক, সে সত্যি খুব ক্রুয়েলভাবে অ্যাট্যাক করছিল। দেখতে যেমন লাগছিল যেন সে ইচ্ছে করেই ইয়াংকাইকে একটা ইন্টেন্স সিচুয়েশনে ফেলতে চায়, যাতে তার ট্রু পাওয়ার দেখতে পারে। হঠাৎ সে অ্যাট্যাক করা বন্ধ করে পিছন থেকে স্নেক অ্যাট্যাক থ্রো করে দিল। ইয়াংকাই এই অ্যাট্যাকটা এড়াতে পারল না, তার কাঁধের এক জায়গা পুরোপুরি ফ্রিজ হয়ে গেল। এই অ্যাট্যাক লাগার পর সিনিয়র সিস্টার সুয়ান খুব কেয়ারফুলি ইয়াংকাইকে নোটিস করতে লাগল। ইয়াংকাই নিজের ইয়াং পাওয়ার ব্যবহার করে সেই ফ্রিজ হওয়া জায়গাটা আনফ্রিজ করে ফেলল। তার ট্রু ইয়াং পাওয়ার দেখে সুয়ান বেশ ইন্টারেস্টেড হয়ে পড়ল। ওদিকে সেকেন্ড এল্ডার বুঝে গেলেন যে এই ছেলেটির কাল্টিভেশন যদিও কম, তবে এর মার্শাল আর্ট টেকনিক অসাধারণ। তিনি ইয়াংকাইয়ের এই ফাইটটা আরও ভালোভাবে অবজার্ভ করতে চাইলেন, কারণ তার আন্দাজ ছিল যে ইয়াংকাই নিজে স্পিরিচুয়াল পাওয়ার ইউজ করে তা ওয়েপনের ফর্মে কনভার্ট করতে পারে, এবং তা পুরোপুরি সত্যি প্রমাণিত হল। অন্যদিকে সিনিয়র সিস্টার একটা অত্যন্ত পাওয়ারফুল আইস ব্যারিয়ার অ্যাট্যাক থ্রো করা শুরু করল, যেখান থেকে জমিন ফেটে বেরিয়ে আসছে বড় বড় বরফের নোংরা পাথর, যেগুলো ইয়াংকাইকে ইনজার করতে লাগল। ইয়াংকাই বেশ কঠিনে এই অ্যাট্যাকগুলো ডজ করে জমিনে ল্যান্ড করল। এখন তার অবস্থা খুব খারাপ, তাই নিজের বডি হিল করার জন্য সে সেখানেই বসে কাল্টিভেশন করা শুরু করল। কাল্টিভেট করতে করতে সে ভাবছিল, নাম্বার 1 জিনিয়াস সত্যি ইনক্রেডিবল পাওয়ারের অধিকারী। ইয়াংকাইয়ের সব স্পিরিচুয়াল স্ট্রেংথ শেষ হয়ে গিয়েছিল, তাই সে শান্তভাবে রেস্ট নিতে নিতে কাল্টিভেশন করছিল। সেকেন্ড এল্ডার ওকে দেখে ভাবলেন, দুর্বল হওয়া সত্ত্বেও এমন পাওয়ারফুল অ্যাট্যাক ব্লক করে ধরে রাখা একটা বড় বিষয়। এদিকে ইয়াংকাইকে কাল্টিভেশন করে যেতে দেখে সিনিয়র সিস্টার অনেকটা ইন এনার্জি গ্যাদার করে তার চারপাশে আইসের একটা ব্যারিয়ার ক্রিয়েট করে দিল, যা ইয়াংকাইকে চারদিক থেকে ঘিরে ফেলল। এই আইস শিল্ড তৈরি করার পর সে একবার কাছে এসে ইয়াংকে হালকা করে টাচ করল, তারপর বেশ কোল্ডলি সেখান থেকে চলে গেল। যদিও সিনিয়র সিস্টার খুব চেষ্টা করছিল এটা দেখানোর যে সে ইয়াংকাইয়ের কোনো পরোয়া করে না, কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছিল সে যে ফাইট করেছিল সেটা ইন্টেনশনাল ছিল, আর এখন সে এই শিল্ড বানিয়ে তাকে রেস্ট করার একটা সুযোগ দিয়েছে। এই শিল্ড আসলে দুইভাবে কাজ করবে। এক, কেউ ইয়াংকাইকে ডিস্টার্ব করতে পারবে না। দুই, যদি তার পাওয়ার বডি থেকে আউট অফ কন্ট্রোল হয়ে যায়, তাহলে এই শিল্ড তাকে থামিয়ে দেবে। সোমো আসলে নিজের বোনকে থামাতে চেয়েছিল, কিন্তু সে তাকে ইগনোর করে হাসি মুখে চলে গেল। এখন সোমো আর ইউটিং ঠিক করল তারা গিয়ে ইয়াংকাইকে চেক করবে। গিয়ে দেখল সে তো বেশ আরামে কাল্টিভেশন করছে। সোমো সেকেন্ড এল্ডারকে বলল, ইয়াংকাইকে বাঁচান, না হলে সে ভেতরেই জমে যাবে। কিন্তু সেকেন্ড এল্ডার বললেন, ওকে ভালো করে নোটিস করো, দেখো কখন সে আইস গলিয়ে বাইরে আসে। আমি জানি ও নিশ্চয়ই এতে সাকসেসফুল হবে। এটা বলে সেকেন্ড এল্ডার সেখানে থেকে চলে গেলেন। সোমো আর ইউটিং এখন সেখানে বসে ইয়াংকাইয়ের বেরোনোর অপেক্ষা করতে লাগল। 3 দিন কেটে গেল অপেক্ষা করতে করতে। ইউটিং বলল, সিনিয়র ব্রাদার, কোথাও ভেতরে জমে মরে তো যায়নি, আমাদের একবার চেক করা উচিত। সোমো রেগে গিয়ে বলল, খবরদার, আমার জিজু সম্পর্কে কিছু বলবে না, ও এত সহজে মরবে না। যদিও দিদি ওকে পছন্দ করে কিনা জানি না, কিন্তু সালার সাহেবের তো জিজু একদম জ্যাকপট। ঠিক তখনই হঠাৎ সোমো খেয়াল করল সেই আইস ওয়াল ফাটতে শুরু করেছে। ওরা তিনজনই অবাক হয়ে গেল যখন সেই পাওয়ারফুল আইস ওয়ালে বড় বড় ক্র্যাকস পড়তে লাগল। শুরুর দিকে তারা সবাই ভয় পেয়েছিল, কে জানে এর ভেতর থেকে কি বেরোবে। কিন্তু কিছুক্ষণ পর তারা শান্ত হল যখন ইয়াংকাই সেই ওয়াল ভেঙে বাইরে বেরিয়ে এলো। সোমো তাকিয়ে অবাক, কারণ শুধু তার ইনজারিজই হিল হয়ে যায়নি, বরং তার কাল্টিভেশনও ইমপ্রুভ হয়ে গেছে। ওদিকে আমরা শুনতে পাই ইয়াংকাই নিজের সাথে বলছে,
ফাইনালি আমি আমার পিওর গোল্ডেন আসুরা বডি ভালোভাবে মাস্টার করে ফেলেছি। এর অনেক রহস্য আমার জানা হয়েছে। নর্মালি যখন আমি কাল্টিভেশন করি তখন আমার বডি থেকে এত বেশি ইয়াং এনার্জি রিলিজ হয় যে মনে হয় আমি যেন ব্লাস্ট করব। কিন্তু এবার এই আইস ওয়ালের কারণে সে অনেক বেশি সময় ধরে কাল্টিভেশন করতে পারল, আর এবার তার ইয়াং এনার্জি রিলিজ করার পর এক্সপ্লোরেশনেরও কোনো ভয় ছিল না। তাই শেষ পর্যন্ত সে নিজের আসুরা গোল্ডেন বডি ভালোভাবে মাস্টার করে ফেলল। তবে তার পাওয়ারের মিস্টারিজ এখনও জানা বাকি। সে নিজেকে বেশ ভালোভাবে বোঝায় যে এখন তাকে আরও বেশি পরিশ্রম করতে হবে, আরও বেশি পাওয়ারফুল হতে হবে। এই সব ভাবতে ভাবতে সে রাগে ভরা চোখে কারোর দিকে তাকিয়েছিল। তখন ওরা তিনজন ভয় পেয়ে ইয়াংকে বলল, ইয়াং ভাইয়া, এখন ঠিক আছো তো? সে খুশি হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, তোমরা দেখছো না, দেখো আমার সব ইনজারি হিল হয়ে গেছে। সুমো আবার নিশ্চিত হওয়ার জন্য তার কাছে গিয়ে বলল, কোথাও ব্যথা লাগছে না তো? তারপর ভালোভাবে তাকে চেক করে সে নিজের বন্ধুদের বলল, চলো আমাদের ইয়াং সিনিয়র ব্রাদারের জন্য অনেক খাবার নিয়ে আসি। উনি ৩-৪ দিন ধরে কাল্টিভেশন করছিলেন, নিশ্চয়ই ক্ষুধার্ত। ইয়াংও নিজের বন্ধুদের সঙ্গে দৌড়ে গেল। দূর থেকে দেখা গেল আমাদের সিনিয়র সিস্টার জিয়া তাকে লক্ষ্য করছে। ইয়াংকে এমন হাসতে দেখে সে খুশিতে ভরে গেল। সে মনে মনে ভাবল, মার্শাল আর্ট স্কুলের একজন সার্ভেন্ট হয়েও নিজেকে এতটা পাওয়ারফুল বানিয়ে মার্শাল আর্ট মাস্টার হয়ে যাওয়া সত্যি ইয়াংআই, তুমি আমাকে খুব প্রাউড ফিল করালে। আমি নিজের চোখে দেখেছি কিভাবে মানুষ তোমাকে বুলি করত, আর এখন তুমি নিজেকে এমন পাওয়ারফুল করে তুলেছ যে কেউ সহজে তোমাকে বুলি করতে পারবে না। সত্যি তোমার জন্য অপেক্ষা করা মোটেও বৃথা হয়নি। মনে আছে নিশ্চয়ই, সিরিজের শুরুতে আমরা দেখেছিলাম সিনিয়র সিস্টার জিয়া কিভাবে তাকে মেডিসিন দিয়ে হেল্প করেছিল। সেই প্রসঙ্গে সে বলল, তুমি সেই মেডিসিনস খুব ভালোভাবে ইউজ করেছ। দূর থেকে ইয়াংকাইকে আমাদের সিনিয়র সিস্টার সুয়ানও দেখছিল। সেও ইয়াংকাইয়ের প্রতি অনেক আশা নিয়ে বসেছিল। সে মনে মনে বলল, আমি তোমাকে হেল্প করেছি, আশা করি তুমি আরও পাওয়ারফুল হবে আর আমাকে হতাশ করবে না। সেও চেয়েছিল ইয়াং আরও বেশি শক্তিশালী হয়ে উঠুক। তোমাদের কি মনে হয়, এই দুই মেয়ে কি আমাদের ইয়াং ক্যাংকাইকে পছন্দ করতে শুরু করেছে? কমেন্ট করে জানিও। ইয়াং ক্যাংকাই যে ৩ দিন ধরে না খেয়েছিল, সে তখন ঠাস ঠাস করে খাবার খেয়ে যাচ্ছিল। পরপর কয়েক বেল খাবার শেষ করার পর যখন তাকে পানি সার্ভ করার পালা এলো, তখন বাকিদের মধ্যে ঝগড়া বেঁধে গেল। শেষমেশ ইউটিন জয়ী হয়ে পানি সার্ভ করতে লাগল। এতক্ষণ পর্যন্ত ওরা তিনজনই তাকে আনন্দে খেতে দেখছিল। কিন্তু ইউটিএনের মনে একটা প্রশ্ন ঘুরছিল। সে প্রশ্নটা করতে গিয়ে বলল, সিনিয়র ব্রাদার, আপনি সিনিয়র সিস্টার সুইয়ানের সঙ্গে এমন কি করেছিলেন যে সে আপনাকে মারতে শুরু করেছিল? এখন এই প্রশ্নের সে কি উত্তর দেবে? হতভম্ব হয়ে শুধু তাকিয়ে থাকল। তারপর সে ইউটিএনকে জিজ্ঞেস করল, ফায়রাংয়ের কি খবর? সে কি এখনও তোমাদের বিরক্ত করছে? সুমো বলল, ওই ব্যাপারটা তো এখন ৩-৪ দিন পুরনো হয়ে গেছে। আর তাছাড়া সেকেন্ড এল্ডার যেভাবে তাকে ক্লাসে নিয়েছিল, তারপর সে আর কখনো ছোটখাটো কোনো ব্যাপার নিয়ে নিজের গ্র্যান্ডফাদারের কাছে যাবে না, এটা প্রায় নিশ্চিত। এটা শুনে ইয়াংকাই কিছুটা রিলিফ অনুভব করে বলল, মানে কি সেকেন্ড এল্ডারও আমার হেল্প করেছিলেন? কিন্তু সুমো মাথা নাড়িয়ে বলল, না, তোমার হেল্প সেকেন্ড এল্ডার করেননি। উনি তো ফার্স্ট এল্ডারের সামনে হাত গুটিয়ে দাঁড়িয়ে পড়েছিলেন। কিন্তু ঠিক তখনই কন্ট্রিবিউশন হলের ম্যানেজারের এন্ট্রি হয়। এটা শুনে ইয়াংকাই একেবারে অবাক হয়ে গেল। সে বলল, এল্ডার ম্যাঙ্গো সেখানে এসেছিলেন? সুমো নিজের কথা চালিয়ে বলল, হ্যাঁ, উনি সেক্ট লিডারের টোকেন নিয়ে এসেছিলেন। সঙ্গে ছিল এই ইনফরমেশন, তোমাকে মুক্তি দেওয়া হবে আর তোমাকে এক ডিসাইপল হিসেবে গ্রহণ করা হবে। এল্ডার ম্যাংয়ের সেখানে এসে যাওয়ায় সবাই একেবারে চুপ হয়ে গিয়েছিল। কেউই বুঝতে পারছিল না উনি আসলে কতটা পাওয়ারফুল এবং কত পাওয়ার হোল্ড করেন। এমনকি ফার্স্ট এল্ডারেরও কথা বন্ধ করে দিয়েছিলেন তিনি। আমার গ্র্যান্ডফাদার বলেছিলেন, এই বিষয়ে আমিও কিছু বলতে পারবো না। সবাই অবাক ছিল এই ভেবে যে এল্ডার ম্যাংয়ের সেক্ট লিডারের সঙ্গে এত ভালো কানেকশন কিভাবে তৈরি হলো। তাই তো সেক্ট লিডার এল্ডার ম্যাংয়ের কথায় ইয়াংয়ের এত হেল্প করেছিলেন। সুমো এটা ইয়াংয়ের কানে একদম সিক্রেটিভ ভঙ্গিতে বলল, যেন এল্ডার ম্যাং তাকে অনেক মিস্টিরিয়াস মনে হয়। এল্ডার ম্যাং সম্পর্কে এত কিছু শোনার পর ইয়াং বলল, তাহলে তো আমার তাদের কাছে গিয়ে থ্যাংক ইউ বলা উচিত, উনি তো আমার অনেক হেল্প করেছেন। আসলে ইয়াং এল্ডার ম্যাংয়ের সঙ্গে দেখা করতে চাইলেও নিজের মনে ভাবছিল, আমার কি সিনিয়র সিস্টারের আসার অপেক্ষা করা উচিত? কিন্তু সুমু বলল, ঠিক আছে, যখনই তুমি তাদের সাথে দেখা করতে চাও তাহলে সময় নষ্ট কেন, এক্ষুনি চলে যাই।
এরপর সিনিয়র সিস্টারের সাথে দেখা করার ইচ্ছেটা সে মনে চেপে রাখল আর নিজের বন্ধুদের সঙ্গে বেরিয়ে পড়ল এল্ডা ম্যাংয়ের সাথে দেখা করতে। অন্যদিকে এল্ডা ম্যাং, যিনি কঠোর পরিশ্রমের পর একটু বিশ্রাম নিচ্ছিলেন, তখনই সুমু নিজের দল নিয়ে ভেতরে ঢুকে বলল, গ্র্যান্ডফাদার ওল্ড ম্যান। সুমুর মুখে গ্র্যান্ডফাদার শুনে এল্ডা ম্যাং হেসে বলল, আমি এত বুড়ো হইনি যে তুমি আমাকে তোমার গ্র্যান্ডপা বলবে। আর আজ এত মিষ্টি মিষ্টি কথা কিভাবে বলছো তুমি? তোমার এই পোলাইট বিহেভিয়ার দেখে তো মনে হচ্ছে তোমরা সবাই অ্যাপোলজি চাইতে এসেছো। এটা শুনে বেচারা একটু নার্ভাস হয়ে গেল। এল্ডা ম্যাং কিভাবে বুঝলেন আমরা আসলে থ্যাংক ইউ বলতেই এসেছি? কিন্তু এল্ডা ম্যাং তার সেই অস্বস্তিটা দূর করে বললেন, ঠিক আছে, ভালো করেছো যে ক্ষমা চাইতে চলে এসেছো, তবে ইয়াং কাং কাই ছাড়া সবাই এখান থেকে যেতে পারো, আমার ওর সঙ্গে কিছু কথা আছে। ওরা সবাই কোনো দ্বিধা না করে বেরিয়ে গেল। যাওয়ার সময় দরজাটাও বন্ধ করে দিল। তাদের চলে যাওয়ার পর এল্ডা ম্যাং নিজের পাওয়ার রিলিজ করা শুরু করলেন। ইয়াং কিছু বলার আগেই এল্ডা ম্যাং এত জোরে নিজের পাওয়ার রিলিজ করলেন যে দরজার বাইরে কান পেতে শোনার চেষ্টা করা ৩ জন হঠাৎ সামনের দিকে পড়ে গেল মুখ থুবড়ে। তাদের সব কাণ্ড ধরা পড়ে গেল। এল্ডা ম্যাং হেসে বললেন, এখনও থেকে শোনার ইচ্ছে আছে না চলে যাবে? ৩ জনই একেবারে নিজেদের ১১ নম্বরের গাড়ি ধরল আর দৌড়ে পালালো। হ্যাঁ, এবারও যাওয়ার আগে দরজা বন্ধ করতে ভুলল না। এটা দেখে ইয়াং বলল, ওল্ড ম্যাং, আপনি প্রথমে তো আমার হেল্প করলেন, এখন আবার আমার সব বন্ধুদের তাড়িয়ে দিলেন শুধু আমার সাথে একা কথা বলার জন্য। আপনার কোনো হিডেন মোটিভ আছে নাকি? এল্ডার ম্যাং সেই প্রশ্নে অদ্ভুতভাবে হাসলেন। তারপর হঠাৎ চারপাশ থেকে ইয়াংকে শুঁকতে শুরু করলেন, যেন তার শরীরের গন্ধ নিচ্ছেন। বেচারা ইয়াং তাদের এই আচরণে ভয় পেয়ে গেল। এরপর ওল্ড ম্যাং ইয়াংকে বললেন, আমাকে তোমার হাত দাও। সে চুপচাপ নিজের হাত এগিয়ে দিল। একটু পরীক্ষা করে দেখার পর ওল্ড ম্যাং আবার সেই অদ্ভুত হাসি হাসতে লাগলেন। তারপর তিনি ইয়াংয়ের একদম কাছে এসে বললেন, ইয়াং, তোমার কাছে একটা প্রশ্ন আছে। ইয়াং সম্মতি দিলে তিনি বললেন, তোমাকে একদম সত্যি করে উত্তর দিতে হবে, কোনো মিথ্যে নয়। বেচারা ইয়াংয়ের অবস্থা খারাপ হয়ে গেল, কারণ ওল্ড ম্যাং তখন একেবারে তার খুব কাছাকাছি এসে গেছেন। তিনি ইয়াংয়ের একদম কাছে এসে অদ্ভুত ভঙ্গিতে হেসে উঠলেন। ইয়াং কাং কাই তাদের এই আচরণ দেখে বলল, আপনি আসলে কি চান বলুন না। ওল্ড ম্যাং একটু দূরে সরে গিয়ে বললেন, ইয়াং, তোমাকে দেখে মনে হয় তুমি এমন একজন যে কারো উপকার কখনো ভোলে না। কেউ যদি তোমার সামান্য সাহায্য করে তুমি সেটা শোধ করে দাও। এটা শুনে ইয়াং একেবারে হতভম্ব। এই উপকারের বদলে উনি আমার কাছ থেকে আসলে কি চান? মাথায় নানান রকম অদ্ভুত চিন্তা ঘুরে সে সোজাসুজি বলল, না, আমি কোনো হেল্প করব না আপনার। কিন্তু ওল্ড ম্যাং আবার তার দিকে এগিয়ে এলেন, মুখে রাগের ছাপ নিয়ে বললেন, তুমি এমনটা কিভাবে বলতে পারো? তুমি তো এমন ছেলে নও। তোমার তো উচিত ছোট্ট কাইন্ডনেসের বদলাতেও বড় মূল্য চুকানো। তুমি জানো না কেউ তোমার জন্য ঠিক কতটা করেছে। এইভাবে কাউকে না বলা ঠিক নয়। এল্ডার ম্যাং ইয়াংয়ের দিকে এগোতে এগোতে তাকে অনেকটা পিছিয়ে দিলেন। বেচারা ইয়াং ভয় পেয়ে গেল। ওল্ড ম্যাং বললেন, এইভাবে না বলে তুমি আমার মন ভেঙে দিলে। এমন হার্ট ব্রেকিং কথা তোমার মুখে মানায় না। আমি তোমার উপর আশা রেখেছিলাম আর তুমি আমাকে ডিসঅ্যাপয়েন্ট করলে। তারপর তিনি একদম সিক্রেটিভ ভঙ্গিতে ইয়াংয়ের কাছে কিছু জিজ্ঞাসা করতে গেলেন। ইয়াং ভয় পেয়ে তাড়াতাড়ি তাকে দূরে ঠেলে দিয়ে বলল, আমার সঙ্গে কোনো অদ্ভুত কিছু করার দরকার নেই, না হলে কিন্তু আমি আপনাকে ছাড়ব না। আমি বড় এল্ডারের কাছে অভিযোগ করব যে আপনি ছোটদের হ্যারেস করেন। এটা শুনে ওল্ড ম্যাং বিস্মিত হয়ে বললেন, বোকা ছেলে, তোমার মাথায় কি গন্ধ করছে? আমি তোমার সঙ্গে এমন কিছু ভাবছি না। ইয়াং লজ্জায় লাল হয়ে গেল। আমি এমনটা ভেবেই বা কিভাবে ফেললাম? তারপর ওল্ড ম্যাং গম্ভীর মুখে বললেন, আমি এখন তোমাকে যা জিজ্ঞাসা করতে যাচ্ছি তার উত্তর সত্যি করে দিও। ইয়াং এখন সম্পূর্ণ সিরিয়াস। ওল্ড ম্যাং বললেন, তুমি কি কখনো কোনো মেয়েকে ভালোবেসেছ? এটা বলার পর তিনি যোগ করলেন, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, তাই করছি। ইয়াং লজ্জায় মাথা নিচু করে বলল, না, এখনও তেমন কোনো মেয়ে আমার জীবনে আসেনি। তারপর ওল্ড ম্যাং হেসে উঠে তার কাঁধে চাপড়ে বললেন, আমি জানতাম কোনো মেয়ে এখনও তোমাকে সেই চান্সই দেয়নি। ইয়াং বিরক্ত হয়ে বলল, কেন জানি মনে হচ্ছে আপনি আমার ইনসাল্ট করছেন। তারপর সে গম্ভীর হয়ে বলল, আচ্ছা, এখনও পর্যন্ত আপনি বলেননি আমি আপনার হেল্প করতে পারবো কিনা। ওল্ড ম্যাং হাসলেন, যদি তুমি না পারো তাহলে দুনিয়ায় আর কেউই পারবে না।
তিনি যোগ করলেন, তুমি আমার টেস্টে পাস হয়ে গেছো। ইয়াং অবাক, কোন টেস্ট? ওল্ড ম্যাং হেসে বললেন, থাক, আমি আমার কাজ করে নিয়েছি, এখন আমি তোমাকে কারো সঙ্গে মিট করাতে নিয়ে যাচ্ছি। আর এভাবেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর এর সাথে এই ভিডিওর ভিউ টার্গেট হচ্ছে 1000। আশা করব তোমরা এই টার্গেটটাও সহজেই কমপ্লিট করে দেবে। আজকের জন্য এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। গুড বাই।